আপনি দেখবেন যে হিরো আলমকে নিয়ে যত ব্যস্ত হয়েছে আমাদের গণমাধ্যম ইলেকশনের সময়, এস আলমের দুর্নীতি নিয়ে টেলিভিশনে কোনো রিপোর্ট হয়নি। এস আলম সম্পূর্ণভাবে উজ্জ্বল ছিলেন টেলিভিশনে, একটা টিভি চ্যানেল এস আলমকে নিয়ে রিপোর্ট করেনি। এই ফ্রডের সঙ্গে আমাদের স্টেট মেশিনারি যুক্ত ছিল, আমাদের একজন উপদেষ্টা যুক্ত ছিলেন, বিগত প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এই ফ্রডের সঙ্গে ব্যাংক জড়িত ছিল, এই ফ্রডের সঙ্গে শেয়ার বাজার জড়িত ছিল। অনেকদিন ধরে মিডিয়াতে শুধু আছেই না, আমি একাধিক মিডিয়া প্রতিষ্ঠান পরিচালনাও করেছি। গণমাধ্যমের ভূমিকা দুর্বৃত্তায়ন রোধ করতে এই জায়গাটিতে গণমাধ্যম আসলে কি করে? গণমাধ্যম সেটাই করে যেটি আপনি বলেছেন, যে ক্ষমতাবানদের সমালোচনা করে, ক্ষমতাবানদের লুকিয়ে রাখা যে তথ্য সেটি মানুষকে জানায়, এবং যেখানে জনগণের অধিকার ক্ষুণ্ণ হয় সেখানে গণমাধ্যম সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষকে সচেতন করে এক ধরনের প্রতিরোধ বা প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করে। গণমাধ্যম কিন্তু সরাসরি কোনো প্রতিবাদ বা প্রতিরোধের অংশ হয় না, বরং প্রতিবাদ বা প্রতিরোধকে সঠিক তথ্য দিয়ে শক্তিশালী করে। এখন গণমাধ্যম হুইসেল ব্লো করে, গণমাধ্যম রেড ফ্ল্যাগ রেজ করে, গণমাধ্যম মানুষকে সতর্ক করে, গণমাধ্যম সংবাদ দেয়, কিন্তু গণমাধ্যম কারা তৈরি করেছে? একটা কথা ছিল যে সরকারি যে গণমাধ্যমগুলি ছিল একসময় সেইগুলিকে স্বায়ত্তশাসন দেওয়া হবে, কিন্তু আওয়ামী লীগ সরকার একটা বুদ্ধি খাটালো, বললো যে আমরা বেসরকারীকরণ করে দিচ্ছি, ফলে স্বায়ত্তশাসনের তার দরকার নাই, আমরা প্রাইভেট মিডিয়া দিয়ে দিয়েছি। কিন্তু প্রাইভেট মিডিয়া কাকে দেয়া হয়, এই জায়গাটি হচ্ছে আসলে খুবই গুরুত্বপূর্ণ। এইখানে কোনো ডিউ ডিলিজেন্স নাই। প্রাইভেট মিডিয়া মালিক তারাই হন যারা সরকারের পক্ষ বলে সরকার মনে করেন, অন্তত তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বলে থাকে তাদের 14 গোষ্ঠীতে প্রচুর নেতা ছিল, তারা মুক্তিযুদ্ধের সময় কি রোলে ছিলেন, কিংবা বিভিন্ন সময় তাদের কি কি তাদের আমলনামা সেটা সরকারের কাছে যায়, এবং তারপরে তাদেরকে বিভিন্ন আরেকটা কি দেখেছেন, অনেক বড়, আমি একটু বলি যে সাংবাদিক সে তার পার্সোনাল সম্পর্ক ব্যবহার করে একটা লাইসেন্স বের করে নিয়ে আসে, তারপরে সে আবার মালিক খুঁজে। হ্যাঁ, এইটাও কিন্তু আমরা দেখেছি, সেই জায়গাতেই আমরা যাচ্ছি। আমি আপনার কথা একটু পয়েন্ট নিয়ে কথা বলি যে আসলে সবাই যে রাজনীতিবিদ এবং ওইটার পৃষ্ঠপোষকতার থেকে পেয়েছে তা নয়, কিন্তু যেমন আমরা যে পেয়েছি, আমরা কিন্তু কখনো রাজনীতি করিনি, কিছু ব্যতিক্রম আছে, সরকারের কোনো ইয়েও করিনি কখনো। না, ব্যতিক্রম তো থাকেই, কিন্তু ব্যতিক্রম তার নিয়মকে প্রতিষ্ঠা করে না, বরং মানে ব্যতিক্রম তারা অনিয়মকে প্রতিষ্ঠা করে না। ব্যতিক্রম আসলে যে অনিয়ম হচ্ছে সেটারই একটা, বেশিরভাগ ক্ষেত্রে এটা বললে ভালো হয়, বেশিরভাগ মানে ব্যতিক্রম যেটা হচ্ছে, যে ব্যতিক্রম থাকার কারণে আমরা বুঝি যে কি পরিমাণ অনিয়ম হচ্ছে। আর আমি একটু ক্ষমা চেয়ে বলি যে ঘুষের একটা বিরাট ব্যাপার আছে। কিভাবে ঘুষটা হয়? যারা এরকম, যাদের কোনো সরকারি বিষয়াবলী নাই, তাদের কাছ থেকে ঘুষ নেওয়া হতো এবং ঘুষ গ্রহণ করে লাইসেন্স দেওয়া হতো, এটাও আমি দেখেছি। এমনকি আমি একটা গণমাধ্যমের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমার কাছে ঘুষ দাবি করা হয়েছে। কেমন পরিমাণটা জানা যাবে? কি পরিমাণ চাই ওরা? আমার কাছে বলা হয়েছিল রেডিও লাইসেন্স পেতে 50 লক্ষ আর টিভি লাইসেন্স পেতে 2 কোটি টাকা। একটা রেট ধরা ছিল, মোটামুটি রেট ধরা ছিল 2 কোটি টাকা লাইসেন্সের ফি। একটা প্রাতিষ্ঠানিকরণ ছিল, আমরা বলে দিতে পারি। ফলে নানান ভাবে ব্যবসায়ীরা এই লাইসেন্সটা হাসিল করেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যেখান থেকে আসুক তাদের নামে এনএসআই, ডিজিএফআই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট হতে হয়, অ্যাজ ইফ তারা ক্রিমিনাল কিনা অথবা তাদের এক ধরনের তারা দুর্বৃত্ত কিনা এটা পরীক্ষা করতে হবে। অথচ তাদের কিন্তু ট্র্যাক রেকর্ড থাকে, তারা যে অন্যান্য ব্যবসা করেছেন সেখানে কি করেছেন এটা থাকে। আসলে এই যে দুর্বৃত্তায়ন রোধে গণমাধ্যমের যে প্রতিবন্ধকতা, এটাও আমাদেরকে চিন্তা করতে হবে। প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে মালিক নিজে, কারণ আমরা দেখেছি যে মালিক হচ্ছেন সেই সাংবাদিক যিনি প্রচুর পরিমাণে তোষামোদি করতে পারেন, অথবা তোষামোদি করার জন্য প্রশ্ন নয় তেল নিয়ে এসেছি সেসব অনুষ্ঠানে হাজির হন, এবং সেখানে গিয়ে তারা প্রশ্ন করার আগে অন্তত 3-4 মিনিট যাকে প্রশ্ন করছেন তার বিভিন্ন প্রশংসা করেন, যে তার চেয়ে বড় কেউ নাই, তার চেয়ে সেরা কেউ নাই, তিনি সব করেছেন, বাংলাদেশে আর কেউ কিছু করে না, এরকম একটা ধারণা দিয়ে তারপরে তারা প্রশ্ন করেন। এবং সেই প্রশ্ন কিন্তু প্রশ্ন না, উত্তরও তারাই দিয়ে দেন, দিয়ে তারপরে শুধু যিনি, এটা তো যে সাবেক প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স কিন্তু একটা মডেল দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা একটা মডেল দাঁড়িয়েছে, কেমনে প্রশ্ন করতে হয়, কি উত্তর করতে হয়। এখন মালিকানার চরিত্র একটা আছে, তার সঙ্গে সাংবাদিকদের চরিত্র একটা আছে, এর সঙ্গে যুক্ত হয়েছে আপনি যেটা বলেছেন অর্থায়ন। বিজ্ঞাপন দাতারা অনেক সময় সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমকে প্রচুর পরিমাণে করেন, প্রভাবিত করেন। বিজ্ঞাপন দাতা নানান অন্যায় করেন, কিন্তু সেটার বিরুদ্ধে সংবাদপত্র যেতে পারে না, যেতে চায় না। এবং কোনো সময় এরকমও হয়েছে যে সংবাদপত্র স্বীকার করে যে আমরা বিজ্ঞাপন দাতাকে আমরা বিচার করি না, অন্যদেরকে বিচার করি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি একসময় ভোরের কাগজে আমি লিখতাম দেহঘড়িতে, আমি সেখানে গিয়ে হাজির হলাম যে আমি লিখি মহাশাস্ত্রীয় দাওয়াখানার বিরুদ্ধে, কারণ এটা অন্যায়, এটা একটা অবৈজ্ঞানিক বিষয়, কিন্তু আপনারা সেটা বিজ্ঞাপন ছাপেন। তখন আমাকে উত্তর দেওয়া হলো যে মহাশাস্ত্রীয় দাওয়াখানা বিজ্ঞাপন দেয় বলেই তো তোমার কলামটা আমরা ছাপতে পারি এবং তোমাকে কিছু টাকা দিতে পারি। তো এখন মহাশাস্ত্রীয় দাওয়াখানাকে মেনে নিয়েই স্বাস্থ্য বিষয়ক কলাম লিখতে হবে।
এই যে পরস্পর বিরোধী সংবাদপত্রের চরিত্র, এই জায়গা থেকে সংবাদপত্র বেরোতে পারত যদি আমরা যারা সংবাদপত্রের পাঠক, সংবাদপত্রের কনজিউমার অথবা টিভি চ্যানেল আমরা যারা দেখি, আমরা যদি আমাদের পকেট থেকে কিছু পয়সা এদেরকে দেওয়ার ব্যবস্থা করতে পারতাম। কিন্তু সেই সিস্টেম আমরা দাঁড় করাতে পারি না। আমরাও আশা করি 16 টাকা, 18 টাকা, 25 টাকা দিয়ে পত্রিকা ছাপিয়ে 10 টাকা বিক্রি করতে হবে। আমি এই ভর্তুকিটা নেই কার টাকায়? দুর্বৃত্তের টাকায়। দুর্বৃত্ত জমি দখল করে, জমি দখল করে রিয়েল এস্টেটের বিজ্ঞাপন দেয়, সেই বিজ্ঞাপনের কারণে আমি সংবাদপত্র সস্তায় পাই, যে কারণে পুরো পাতা জুড়ে আপনি দেখবেন সংবাদপত্রে আরেকটা অদ্ভুত জিনিস চালু হয়েছে, সংবাদপত্রের প্রথম পাতার উপর আরেকটা পাতা যুক্ত করে দেয় মলাট নাম দিয়ে। মলাট নাম দিয়ে। আমি কি মলাট চাই নাকি? এই কথা আমাকে কোনোদিন কেউ জিজ্ঞেস করে নাই। মলাট যেদিনে আমি দেখি সেদিনে আমি বুঝি যে মলাট যিনি দিয়েছেন তার সঙ্গে সংবাদপত্রের একটা আপোষ হয়েছে, এখন আর রিয়েল এস্টেট বিষয়ক বিজ্ঞাপন হবে না। আমি একটা উদাহরণ দিই, মায়ানগর নামে একটা মায়ানগরী নামে একটা বিজ্ঞাপন হয়েছিল প্রথম পাতায়। বাংলাদেশের সবচেয়ে সচেতন দৈনিক পত্রিকাগুলি এটাকে মলাট দিয়েছিল। মায়ানগরী হচ্ছে একটা টোটাল ফ্রড। আমার কাছে রেকর্ডেড স্টেটমেন্ট আছে, আমি তাদেরকে ফোন করেছি, ফোন করে জিজ্ঞেস করেছি, তাদের কল সেন্টার ছিল, সেই কল সেন্টারের যে উত্তর আমার প্রশ্ন, এটা যদি আপনি শোনেন তাহলে আপনি হেসে দিবেন। এবং এই মায়ানগরী নামে যে টাকা তুলে নেওয়ার প্রক্রিয়া, নামটা কিন্তু ভালো নিয়েছে, মায়া মানে তো মরিচিকা, আসলে না, জিরো কুপন বন্ড চালু করে এই টোটালটা একটা ফ্রড। এই ফ্রডের সঙ্গে আমাদের স্টেট মেশিনারি যুক্ত ছিল, আমাদের একজন উপদেষ্টা যুক্ত ছিলেন, বিগত প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এই ফ্রডের সঙ্গে ব্যাংক জড়িত ছিল, এই ফ্রডের সঙ্গে শেয়ার বাজার জড়িত ছিল। এবং এই মায়ানগরী যে ধরনের ইন্টারেস্ট দিয়ে জিরো কুপন বন্ড ছেড়েছিল, এটা টোটালি একটা ফ্রড। এবং এই ফ্রডের বিষয়ে আমি একাধিক লোকের সঙ্গে ফোনে কথা বলেছি, হোয়াটসঅ্যাপ করেছি, এবং সেইখানে তারা আমাকে উত্তর দিয়ে পরে একটা লাইন লিখেছেন, তুমি চুপ করে থাকো, এটা নিয়ে কথা বলার দরকার নাই। তো সাহেব অনেক ধন্যবাদ আপনার কাছে। আমি আপনাকে একটু যুক্ত করে দেই শুধু, যে এই যে দুর্বৃত্তায়ন রোধে আমরা গণমাধ্যম ভূমিকা রাখতে পারছি না, এখানে আমাদের দুইটা প্রশ্ন করতে হবে। একটা হচ্ছে যে আমরা নিজেরাই দুর্বৃত্তে পরিণত হয়েছে কিনা, আমি দুর্বৃত্তায়ন রোধ করবো কি, আমি নিজেই দুর্বৃত্ত হয়েছে কিনা। আরেকটা হচ্ছে এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমার যে অবস্থান, সেখানে প্রতিবন্ধকতাগুলি কি। সেইখানে একটা বিষয় আমি পরে কথা বলতে চাই, সেটা হচ্ছে সাংবাদিকদেরকে আমরা ঢালাওভাবে দোষী করি, কিন্তু এইখানে সবচেয়ে অসহায় হচ্ছে সাংবাদিকরা। জি, কারণ তিনি চাকরি করেন, এবং আমি এই জায়গাতে একটু ফিরে আসবো, এবং তার দোষও আছে, পুরো এড়ানো যায় না। দোষ তো অবশ্যই আছে, সাংবাদিক ইউনিয়নের বিভক্তি থেকে শুরু করে অনেক সমস্যা আমরা কিন্তু আপনি দেখবেন যে কাজটা করে হচ্ছে নিচের দিকে সাংবাদিকরা, তাদেরকে যারা নিয়ন্ত্রণ করে তারা প্লট, ফ্ল্যাট ইত্যাদি নিয়ে প্রশ্ন। সাংবাদিকদের মধ্যে বড় সাংবাদিকদের মাফিয়া আছে, এই তাদেরকে আমরা চিনি, পরে আপনি তাদেরকে আমরা চিনি। গণমাধ্যমের দুর্বৃত্তায়ন যেটা মালিক নিয়ন্ত্রিত, সেটার কারণ একভাবে আমরা বিবেচনা করতে পারি, সেখানে পুঁজির একটা চরিত্রের ব্যাপার আছে, যারা সেটাকে নিয়ন্ত্রণ করেন তাদের ব্যক্তিগত চরিত্রের ব্যাপার আছে, লাভালাভের সম্পর্ক আছে, যেমন প্লট ফ্ল্যাটের কথা বলা হয়েছে, তদবিরের বিষয়ে বলা হয়েছে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, কর্পোরেট দুর্নীতির ক্ষেত্রে আমাদের গণমাধ্যমগুলি, বিশেষ করে টিভি, খুবই নীরব থাকে। এস আলম যিনি ছিলেন আর কি, মানে যিনি ঋণ নিয়ে সেই ঋণের টাকা শোধ না করে কোটি কোটি টাকা পাচার করেছেন, এবং যে পাচারের প্রমাণ আছে, আপনি দেখবেন যে হিরো আলমকে নিয়ে যত ব্যস্ত হয়েছে আমাদের গণমাধ্যম ইলেকশনের সময়, এস আলমের দুর্নীতি নিয়ে টেলিভিশনে কোনো রিপোর্ট হয় নাই। এস আলম সম্পূর্ণভাবে উজ্জ্ব ছিলেন টেলিভিশনে, একটা টিভি চ্যানেল এস আলমকে নিয়ে রিপোর্ট করেনি। হিরো আলম মোর ইম্পর্টেন্ট টু টেলিভিশন মিডিয়া দেন এস আলম। কেন? হিরো আলম একটা ইলেকশন করেছিল, সেইখানে ইলেকশনের নিউজ দিলে পরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার আরেকটা চরম দুর্দশার পরিচয় হচ্ছে, তারা তাদের টেলিভিশন লোকে দেখে না বলে সোশ্যাল মিডিয়াতে টিভিকে দিয়ে সেইখান থেকে অ্যাডসেন্সের পয়সা, ইউটিউবার হিসেবে তারা পয়সা নেয়। আমাদের টেলিভিশনগুলি ইউটিউবারে পরিণত হয়েছে, যে কারণে আজকে ইউটিউবাররা এত গুরুত্ব পেতে শুরু করেছেন। একটা গণমাধ্যম যেটা দেখার জন্য মানুষ বসে, যে সংবাদ দেখার জন্য, বিবিসির তো এই অবস্থা হয়নি। আপনি অন্যান্য দেশের যারা বড় বড় নিউজ মিডিয়া আছে তাদের তো অবস্থা হয় না যে তাদেরকে রিল বিক্রি করে খেতে হচ্ছে। কিন্তু টেলিভিশনগুলো তাদের নাটক কেউ দেখে না, সেই নাটক রিল হিসেবে দিতে হয় কেটে কেটে, কারণ ওইখান থেকে পয়সা আসে।